দেশে থামছে না মৃত্যু, বাড়ছে করোনা শনাক্তের হারও, শুধু কমছে নমুনা পরীক্ষার সংখ্যা। মহামারীর সুযোগে সেবা খাতে দুর্নীতির হিড়িক, দুদকের তালিকায় উঠছে অনেক নতুন নাম। করোনাকালে কর্মী ছাঁটাই করছে ব্যাংক, অমানবিক বলছে সংশ্লিষ্টরা, খরচ কমানোর তাগিদ। স্বাগত বিরতিহীন রাত ৯টায় বাংলাদেশে। দেশে করোনার নমুনা পরীক্ষা কমলেও বেড়েছে শনাক্তের হার। সোমবার দুপুর পর্যন্ত আগের ২৪ ঘন্টায় ১২,৪২৩ নমুনা পরীক্ষায় প্রায় ২৫% মানুষের দেহে করোনার সংক্রমণ পাওয়া গেছে। পরীক্ষা বিবেচনায় শনাক্তের এই হার এখনও পর্যন্ত সর্বোচ্চ। নতুন ৩,০৯৯ জন সহ দেশে মোট শনাক্তের সংখ্যা দাঁড়ালো ১,৮৬,৮৯৪ জন। ২৪ ঘন্টায় মৃত্যু হয়েছে আরও ৩৯ জনের। এ নিয়ে করোনায় মোট মৃত্যু ২,৩৯১ জনের। দুপুরে স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত অনলাইন বুলেটিনে জানানো হয় এসব তথ্য। দেশে করোনা সংক্রমণের ১২৮তম দিনে ৭৭টি ল্যাবে হয়েছে নমুনা পরীক্ষা। ল্যাবের সংখ্যা বাড়লেও কমেছে নমুনা পরীক্ষা। গত কয়েকদিনের পরিসংখ্যানে দেখা যায় ৬ জুলাই শনাক্তের হার ছিল ২২.৪৭%। ৭ জুলাই তা বেড়ে হয় ২২.৯৮%। ৮ জুলাই শনাক্তের হার ছিল ২২.২৬%। ৯ জুলাই ছিল ২১.৪৯%। ১০ জুলাই আবার বেড়ে ২১.৮৬% দাঁড়ায়। ১১ জুলাই ২৪% এবং ১২ জুলাই হয় ২৪.১১%। আর ১৩ জুলাই শনাক্তের হার পৌঁছায় সর্বোচ্চ ২৪.৯৫%। স্বাস্থ্য অধিদপ্তরের বুলেটিনে তুলে ধরা হয় কম নমুনা পরীক্ষার কয়েকটি কারণ। যারা সুস্থতা ঘোষণা করার জন্য দ্বিতীয়বার পরীক্ষা করা দরকার হচ্ছে না, এজন্য পরীক্ষার সংখ্যা কিছুটা কমেছে। তাছাড়াও মন্ত্রণালয় কর্তৃক নির্ধারিত একটি ফি ধার্য করা হয়েছে পরীক্ষা করার জন্য, সেই কারণে কিছুটা কমতে পারে। তাছাড়াও মানুষের মধ্যে আতঙ্কটা অনেকটাই কমে গেছে, মানুষ অনেকটা রিল্যাক্টেন্ট বলা যায়, তারা রিল্যাক্টেন্ট হয়েছে এবং পরীক্ষা করার বিষয়ে আগ্রহ কম দেখাচ্ছে। দেশে ২৪ ঘন্টায় করোনায় মারা গেছেন আরও ৩৯ জন। এর মধ্যে পুরুষ ৩০ ও নারী ৯ জন। যারা মৃত্যুবরণ করেছেন তাদের মধ্যে পুরুষ ৩০ জন, নারী ৯ জন। এ পর্যন্ত মৃত্যুবরণ করেছেন পুরুষ ১,৮৯০ জন, নারী ৫০১ জন। শতাংশের বিবেচনায় ৭৯.০৫% পুরুষ এবং ২০.৯৫% নারী। সুস্থ হয়েছেন আরও ৪,৭০৩ জন। এ নিয়ে মোট সুস্থ ৯৮,৩১৭ জন। মাহমুদ শরীফ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। করোনা পরিস্থিতি নিয়ে আরও জানাতে বার্তাকক্ষ থেকে যোগ দিচ্ছেন সহকর্মী হাসান মিসবাহ। হাসান মিসবাহ, স্বাস্থ্য অধিদপ্তরের ব্রিফিংয়ে আজকে যেই তথ্যগুলি দেয়া হয়েছে তার মধ্যে একটির দিকে যদি আপনার দৃষ্টি আকর্ষণ করি, যে বলা হচ্ছে মানুষের মধ্যে টেস্ট করার আগ্রহ কমে গিয়েছে, এইটি আসলে এটিকে কিভাবে দেখেন? কারণ নিশ্চয়ই এরকম একটা মহামারী পরিস্থিতিতে যদি মানুষের মধ্যে টেস্ট করার আগ্রহ সত্যিই কমে গিয়ে থাকে, সেটি নিশ্চয়ই মূল চিত্রটি পেতে আমাদেরকে অনেক বিড়ম্বনায় ফেলবে। হ্যাঁ, আপনি ঠিকই বলেছেন যে করোনার যে আসল চিত্র সেটি কিন্তু এই পরীক্ষার মধ্য দিয়ে ফুটে উঠছে না, কারণ সংক্রমণ দিনকে দিন বাড়ছে এবং একটা পর্যায়ে ছিল এখন থেকে ২ মাস আগে যে মানুষের মধ্যে এক ধরনের আতঙ্ক ছিল, ব্যাপক আতঙ্ক ছিল। সেই আতঙ্কের রেশ ধরে কিন্তু মানুষ বিভিন্ন ল্যাবে ছুটেছে, লম্বা লাইন দিয়ে তারা পরীক্ষার জন্য চেষ্টা করেছে। কিন্তু এই গত ১ বা ২ সপ্তাহে আমরা যে দুটি জালিয়াতির ঘটনা দেখলাম, রিজেন্ট এবং জেকেজি, এর ফলে মানুষের মধ্যে আসলে এক ধরনের আস্থাহীনতা তৈরি হয়েছে এবং তাদের মধ্যে এক ধরনের অবিশ্বাস তৈরি হয়েছে যে পরীক্ষার যদি এই হাল হয় তাহলে তারা কেন পরীক্ষা করতে যাবেন। পাশাপাশি ছাড়পত্র দেওয়ার ক্ষেত্রেও সেখানেও বেশ কিছু নমুনা সংগ্রহ কমেছে। তবে সব মিলিয়ে সাধারণ মানুষের মধ্যে এখন আতঙ্ক কিছুটা কমেছে
এবং মানুষ আসলে মনে করছেন যারই করোনা লক্ষণ উপসর্গ আছে তারা মনে করছেন যে এই পরীক্ষার বিড়ম্বনে যাওয়ার থেকে তারা লক্ষণভিত্তিক চিকিৎসা নিয়ে বাসায় থাকাকে নিরাপদ মনে করছেন। আবার যে 200 টাকা ফি নির্ধারণ করা হয়েছে 200 এবং 500 টাকা, সেক্ষেত্রেও কিন্তু যারা অসচ্ছল তাদের জন্য এই করোনা পরিস্থিতি বার্ডেন বোঝার হয়ে গেছে যে তাদের পরিবারে যদি 5 জন সদস্য থাকেন একসঙ্গে 1000 টাকা, সেটির যেহেতু আয় মানুষের কমে গেছে, এটিও মানুষের জন্য তৃণমূল পর্যায়ে কিংবা দরিদ্র মানুষের জন্য এটিও একটি ফ্যাক্টর হয়ে দাঁড়িয়েছে যে অর্থ সংগ্রহ কিংবা অর্থ আদায় যখন করা হচ্ছে তখন আসলে সেটি নমুনা কম সংগ্রহের একটি কারণ। তবে সামগ্রিকভাবে সেক্ষেত্রে নমুনা সংগ্রহের জন্য যে আমরা গত কয়েক মাস দেখলাম মানুষকে অনেক কষ্ট করতে হচ্ছে, ঘন্টার পর ঘন্টা দাঁড়িয়ে থাকতে হচ্ছে, কোনো সময় 2-3 দিন পর্যন্ত, সেই পরিস্থিতির কি কোনো পরিবর্তন হয়েছে? অর্থাৎ বেশি মানুষ কি নমুনা সংগ্রহ করতে গিয়ে নমুনা সংগ্রহ করতে পারছেন না, নাকি যথেষ্ট মানুষ পাওয়া যাচ্ছে না বলে সংখ্যাটা কমে গেছে? সত্যিকার অর্থে আমি গতকালকে অনেকগুলো ল্যাবই ঘুরেছি। মূল বিষয় হচ্ছে যে মানুষই কম আসছেন পরীক্ষা। সরকারি ল্যাবগুলোতেও আগের মতো আর চাপ নেই। বেসরকারি ল্যাবগুলোতেও, যে ল্যাবগুলোতে কয়েকদিন অপেক্ষার পরে সিরিয়াল পাওয়া যেত, তারা সঙ্গে সঙ্গে পরীক্ষা করছেন বা তাদের সেখানে সেই জটগুলো নেই। এমনকি বেশিরভাগ ল্যাব যেগুলো সে বেসরকারি ল্যাবগুলোতে তারা প্রত্যেক দিন নমুনা সংগ্রহ করতে পারছেন না, কারণ তাদের কমপক্ষে 24টি সেই মেশিনকে রান করার জন্য কমপক্ষে 24টি সর্বোচ্চ 96টি নমুনা প্রয়োজন হয়। তারা এই 24টি নমুনাও অনেক ল্যাব সংগ্রহ করতে পারছে না, ফলে প্রতিদিন না করে একসঙ্গে 2-3 দিনের নমুনা তারা জমিয়ে তারপরে পরীক্ষা করছেন। অর্থাৎ ল্যাবগুলো, বেসরকারি ল্যাবগুলো কিন্তু নমুনা পাচ্ছে না। সরকারি ল্যাবে যে প্রেশারটা ছিল সেখানেও অনেকখানি প্রেশার কমে গেছে। একসময় আমরা দেখতাম যে দুপুর বিকেল 3টা-4টা পর্যন্ত তারা দীর্ঘ লাইনে অপেক্ষা করতেন। এখন দেখা যায় যে 12টার মধ্যেই সেই লাইনগুলো ফাঁকা হয়ে যায় এবং নমুনা সংগ্রহ বা নমুনা দেওয়ার জন্য লোক পাওয়া যাচ্ছে না, এমন একটি পরিস্থিতি তৈরি হয়েছে। এর পাশাপাশি বন্যাও কিন্তু একটু কারণ। উত্তরবঙ্গে বন্যা চলছে, সেই বন্যা দুর্গত এলাকায় নমুনা সংগ্রহ ব্যাপকভাবে বিঘ্নিত হচ্ছে। ফলে সামগ্রিকভাবে আসলে সরকারি এবং বেসরকারি 2 ল্যাবেই নমুনা সংগ্রহের হার কমেছে। তবে এখানে একটি বিষয় যে যারা নমুনা দিতে চাচ্ছিলেন তারা তো এই ফাঁকে আসার কথা এবং যে গ্যাপটি তৈরি হয়েছে সেটি পূরণ হবার কথা। তবে মানুষের মাঝে যেহেতু আগ্রহই কমে গেছে, কিছুটা অনীহা কাজ করছে, ফলে এই গ্যাপটি আসলে পূরণ হয়নি, বরং যারা আসছেন না সেটি ফাঁকা থাকছে এবং নমুনা সংগ্রহ 18,000 থেকে নেমে এসেছে 11-তে। হাসান মিসবাহ, অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে যোগ দেওয়ার জন্য। করোনায় আক্রান্ত ফরিদপুর মেডিকেলের নাক কান গলা বিভাগের প্রধান ডক্টর শফিকুর রহমানকে বিমান বাহিনীর হেলিকপ্টারে ঢাকায় আনা হয়েছে। তাকে কুয়েত মৈত্রী হাসপাতালের আইসিইউতে ভর্তি করা হয়েছে। 6 জুলাই ডক্টর শফিকের করোনা শনাক্ত হয়। শরীরে শুধু জ্বর থাকায় বাসায় চিকিৎসাধীন ছিলেন তিনি। রোববার রাতে হঠাৎ শ্বাসকষ্ট শুরু হয়, পরে সোমবার সকালে তার অক্সিজেনও কমে যায়। অবস্থার অবনতি হলে বিকেল 4:30টায় বিমান বাহিনীর হেলিকপ্টারে ঢাকায় আনা হয় তাকে। অনুমোদনহীন ও মেয়াদ উত্তীর্ণ ওষুধ বিক্রির দায়ে রাজধানীর কাকরাইলে লাজ ফার্মাকে 29 লাখ টাকা জরিমানা করেছে র্যাব। এ সময় জব্দ করা হয় 50 লাখ টাকার ভেজাল ওষুধ। অভিযোগ পেয়ে সোমবার দুপুরে অভিযান নিয়ে যায় ভ্রাম্যমাণ আদালত। লাজ ফার্মার ওপর যথেষ্ট আস্থা ছিল ঢাকাবাসীর, অথচ সেখানে বিক্রি হচ্ছে মেয়াদহীন ভেজাল ওষুধ। অভিযোগ পেয়ে রাজধানীর কাকরাইলে নির্বাহী ম্যাজিস্ট্রেট পলাশ কুমার বসুর নেতৃত্বে অভিযান চালায় র্যাবের ভ্রাম্যমাণ আদালত। এ সময় প্রতারিত হয়েছেন এমন অনেকেই ফার্মেসিতে হাজির হন। ওষুধের গায়ে ইচ্ছামতো মেয়াদ বসানোর প্রমাণ পায় ভ্রাম্যমাণ আদালত। এছাড়া 76 রকমের ভেজাল ওষুধ জব্দ করা হয়েছে। আমরা তো নরমাল দোকান দিয়ে কিনি না, যে লাজ ফার্মা ভালো বাংলাদেশের নাম করা একটা প্রতিষ্ঠান, এই জায়গাতে ওষুধ কিনে তো আমরা ভুক্তভোগী হয়েছি। র্যাব বলছে মডেল ফার্মেসির নামে লাজ ফার্মার এই শাখা গ্রাহকদের সাথে দীর্ঘদিন ধরে প্রতারণা করে আসছিল। পরে 7 কর্মচারীকে 29 লাখ টাকা করে জরিমানা করা হয়। ওষুধের ডেটটা ঘুষে বেজে আপনার আবার নতুন ভাবে ডেট দেওয়া হবে, এটা কোনোভাবেই চলতে দেওয়া যাবে না। জরিমানা তো আমরা করছি এবং তার বিরুদ্ধে যে ওষুধ প্রশাসনের কর্মকর্তা আছেন, মালিক ধরাছোঁয়ার বাইরে থাকবে না, আসলে আইনের বাইরে কেউই থাকতে পারবে না। সেবার নামে অনিয়ম ঠেকাতে অভিযান চলবে বলে জানিয়েছে র্যাব।
নাহিদ কামাল, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। করোনা পরীক্ষায় জালিয়াতির অভিযোগে দায়ের করা মামলায় গ্রেপ্তার জেকেজি হেলথ কেয়ারের চেয়ারম্যান ডক্টর সাবরিনা আরিফের 3 দিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত। রিমান্ড আবেদন শুনানি শেষে আদেশ দেয় ঢাকা চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট শাহিনুর রহমান। রিমান্ড শেষে বৃহস্পতিবার আবারও সাবরিনাকে আদালতে তোলা হবে। জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটের চাকরি থেকে সাময়িক বরখাস্ত বেসরকারি সংস্থা জেকেজি হেলথ কেয়ারের চেয়ারম্যান ডাক্তার সাবিনাকে সিএমএম কোর্টে নেওয়া হয় সোমবার সকাল 11:15টার দিকে। এর কিছুক্ষণ পর শুরু হয় সাবরিনার রিমান্ড শুনানি। করোনা পরীক্ষায় ভুয়া রিপোর্ট দেওয়ার অভিযোগে তেজগাঁও থানার মামলায় সুষ্ঠু তদন্তের স্বার্থে 4 দিনের রিমান্ডের আবেদন করেন রাষ্ট্রপক্ষের আইনজীবী। অন্যদিকে সাবরিনার রিমান্ড বাতিল করে জামিনের আবেদন করে আসামিপক্ষ। উভয় পক্ষের শুনানি শেষে সাবরিনার 3 দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত। রাষ্ট্রপক্ষের আইনজীবী জানান, অর্থ হাতিয়ে নেয়া ও জাল সার্টিফিকেট দেওয়ার এই সিন্ডিকেটে আরও কারা কারা যুক্ত আছেন তা নিয়ে বিস্তারিত জিজ্ঞাসাবাদের জন্যই রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। যেহেতু সে প্রতিষ্ঠানের চেয়ারম্যান এবং প্রতিষ্ঠানে ডাক্তার হিসেবেও সে কর্মরত ছিল, সুতরাং তার দায়িত্ব ছিল এই সার্টিফিকেটগুলি প্রদানের বিষয়টা। সুতরাং এই সার্টিফিকেটগুলি কারা কারা জড়িত ছিল, এই জড়িত মর্মে তাদের নাম ঠিকানা যাচাই বাছাই করার জন্য এই আমাদের রিমান্ড চাওয়া হয় মামলা তদন্তকারী কর্মকর্তা। সেই রিমান্ডের আলোকেই আদালত 3 দিন রিমান্ড মঞ্জুর করে। এর আগে রোববার গ্রেপ্তারের পর তেজগাঁও থানায় পুলিশি হেফাজতে রাখা হয় সাবরিনাকে। সাবরিনার প্রতিষ্ঠান জেকেজির বিরুদ্ধে 15,460টি করোনা পরীক্ষার ভুয়া রিপোর্ট দেওয়ার অভিযোগ এনেছে পুলিশ। বিপ্রজিৎ চন্দ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। অর্থ আত্মসাৎ মামলায় রিজেন্ট গ্রুপের চেয়ারম্যান মোহাম্মদ শাহেদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে আদালত। সোমবার বিকেলে ব্যবসায়ী সাইফুল্লাহ মাসুদের করা মামলায় এ পরোয়ানা জারি করেন মহানগর হাকিম আদালতের বিচারক মাইনুল ইসলাম। এর আগে মোহাম্মদ শাহেদের বিরুদ্ধে অনুসন্ধানের সিদ্ধান্ত নেয় দুদক কমিশনের উপপরিচালক মোহাম্মদ আবু বকর সিদ্দিকের নেতৃত্বে 3 সদস্যের একটি দলও গঠন করা হয়। মাইক্রোক্রেডিট ও MLM ব্যবসার নামে প্রতারণার মাধ্যমে কোটি কোটি টাকা জালিয়াতির অভিযোগ তদন্ত করবে দলটি। সেই সঙ্গে প্রতারণার মাধ্যমে সরকারি অর্থ আত্মসাৎ, আয়কর ফাঁকি ও অবৈধ সম্পদ অর্জনের অভিযোগও খতিয়ে দেখা হবে। এর আগে বিভিন্ন ব্যক্তি, গণমাধ্যম, সামাজিক মাধ্যম সহ বিভিন্ন উৎস থেকে শাহিদের বিরুদ্ধে পাওয়া অভিযোগগুলো সংগ্রহ করা হয়। মোহাম্মদ শাহেদকে যারা আওয়ামী লীগে অনুপ্রবেশ করিয়েছে খোঁজা হচ্ছে তাদেরও। নেতারা বলছেন, শাহেদের মতো যারাই অনুপ্রবেশ করে দলের ভাবমূর্তি ক্ষুণ্ণ করছে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। আওয়ামী লীগ থেকে তাদের বিতাড়িত করার হুঁশিয়ারি দিয়েছেন নেতারা। করোনা ভাইরাস মোকাবেলায় গোটা বিশ্ব যখন বেসামাল, তখন বাংলাদেশে এর সুযোগ নিচ্ছেন কিছু অসাধু মানুষ। এদের মধ্যে রিজেন্ট হাসপাতালের চেয়ারম্যান মোহাম্মদ শাহেদ একজন। রাতারাতি বিপুল সম্পদের মালিক হতে ক্ষমতাসীন দলের লেবাসও নিয়েছেন। পরিচয় দিতেন আওয়ামী লীগের আন্তর্জাতিক বিষয়ক উপকমিটির সদস্য হিসেবে, কিন্তু এ তথ্য মিথ্যা বলে প্রমাণিত। যখন আমি কনফিডেন্টলি বলি, যখন আমি চ্যালেঞ্জ দিয়ে বলি, দ্যাট মিন্স তার কোনো ডকুমেন্ট নাই। আমার কমিটি অ্যাটলিস্ট আমার বা আমার চেয়ারম্যানের সাইন তো থাকবে নাকি? অবশ্য দলের কেন্দ্রীয় নেতাদের মতে, যেভাবেই হোক শাহেদ আওয়ামী লীগে অনুপ্রবেশ করে দল ও সরকারের সুনাম ক্ষুণ্ণ করেছে। কোনো দুর্নীতিবাজ ও প্রতারক আওয়ামী লীগে থাকতে পারে না বলে সাফ জানিয়েছেন নেতারা। এই সকল অনুপ্রবেশকারীদেরকে ব্যাপারে আমরা আওয়ামী লীগের নেতাকর্মীরা সবসময় সজাগ। এরপরও যারা ঢুকে গিয়েছে তাদেরকে আমরা বের করে দিচ্ছি এবং আরও যদি থাকে তাদেরকেও আমরা ভবিষ্যতে বের করে দেব। দলের যারা এসব অনুপ্রবেশকারীদের মদত দিয়েছেন তাদের বিরুদ্ধেও কঠোর বার্তা দিচ্ছেন আওয়ামী লীগের নীতি নির্ধারকরা। তালিকা প্রণয়নের যে কাজ, আমরা আবার নতুন করে আরও গভীরভাবে আমরা এটা যাচাই বাছাই করব। সহযোগিতামূলক কাউকেও যদি চিহ্নিত করা হয়, সেক্ষেত্রে তাদের বিষয়টা নিয়েও আমরা দলীয় ফোরামে আলাপ আলোচনা করব। নিশ্চয়ই কাউকে না কাউকে ধরে তার এই পথে আসা। আমাদের দল যখন আনুষ্ঠানিকভাবে কোনো বৈঠকে বসবে তখন নিশ্চয়ই ব্যাপারে কথাবার্তা হবে। নেতাদের মতে, মোহাম্মদ শাহেদের মতো প্রতারকদের গণমাধ্যমে গুরুত্ব পাওয়া দুর্ভাগ্যজনক। ইজাজুর রহমান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। দলের ভেতরে যারা অবৈধভাবে সম্পদ করার চেষ্টা করবে তাদের ছাড় দেয়া হবে না বলে হুঁশিয়ারি দিয়েছে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। সোমবার সকালে সরকারি বাসভবনে নিয়মিত ব্রিফিংয়ে তিনি আরও বলেন, আওয়ামী লীগে লোভী ও ষড়যন্ত্রকারীদের ঠাঁই হবে না।
কার্যক্রমে অনিয়ম সহ স্বাস্থ্য খাতের বিভিন্ন অনিয়মের বিরুদ্ধে চলমান কার্যক্রম সরকারের শুদ্ধি অভিযানের অংশ। অন্যান্য খাত বিশেষ করে যেখানে অনিয়ম দুর্নীতি সেখানেই কঠোর অবস্থানে সরকার। এ নিয়ে বিস্তারিত জানাতে রাজধানীর কাঁটাবন থেকে যোগ দিচ্ছেন সহকর্মী রিশাদ হুদা। রিশাদ, স্বাস্থ্য খাতের দুর্নীতি এবং দুর্নীতির ক্ষেত্রে দুর্নীতি দমন কমিশন কি ধরনের ব্যবস্থা নিচ্ছে? আমরা সাম্প্রতিক সময়ে অনেক বেশি দেখছি যে তারা ফলো আপ কার্যক্রম করছে। অন্য কোনোভাবে কারো বিরুদ্ধে কোনো অভিযোগ যখন আসছে তখন তারা তাদের বিরুদ্ধে দুর্নীতির বিষয়টি খতিয়ে দেখছেন। এইভাবে দুর্নীতিকে কতটুকু দুর্নীতি দমন কমিশন দমন করতে পারবে মনে করেন? এই বিষয়ে আসলে আমরা এর আগেও দেখেছি, বিশেষ করে ক্যাসিনো কাণ্ড সময় আমরা দেখেছি যে দুদক কিন্তু শুধু র্যাব বা অন্যান্য আইন প্রয়োগকারী সংস্থার যে অ্যাকশন আছে সেই অ্যাকশনের পিছনেই হেঁটেছে। এই নিয়ে আমরা কিন্তু একাধিকবার দুদকের উচ্চ পর্যায়ের কর্মকর্তা, চেয়ারম্যান, কমিশন এদের সাথে আমরা কথা বলেছি। প্রত্যেকবারই আমরা যেটা দেখেছি যে তারা কিন্তু সবসময় বলেছে যে তাদের যে সীমিত যে ক্ষমতা তা দিয়ে তারা চেষ্টা করছে এবং তা দিয়ে আসলে অন্যান্য আইন প্রয়োগকারী সংস্থার যেই ফাইন্ডিংসগুলো আছে সেগুলো সামাল দিতেই তারা অনেক সময় হিমশিম খেয়েছে। তো আবার অন্যদিকে আমরা যখন প্রশ্ন করেছি যে তাহলে দুদক কি স্বপ্রণোদিতভাবে কোনো কাজ করছে না, তখন কিন্তু আবার তারা আমাদেরকে উত্তর দিয়েছে যে তারা অনেক কিছুই স্বপ্রণোদিতভাবে করেছে। অনেক মামলায় তারা পত্রপত্রিকা বা নিজেরা উদ্যোগ নিয়েও কিন্তু অনেক করেছে। এরকম বিস্তীর্ণ ফিরিস্তি তারা কিন্তু দেয়। কিন্তু বিশেষ করে ক্যাসিনো কাণ্ড এবং এখন যে করোনার কিট নিয়ে যে অর্থাৎ শাহেদ করিম এবং জেপিজির বিষয়ে আমরা যা দেখেছি, দুই ক্ষেত্রেই আমরা কিন্তু দেখেছি যে দুদক ঠিক ওই ক্যাসিনো কাণ্ডের মতোই অবস্থানে তারা আছেন। অর্থাৎ শুধুমাত্র আইন প্রয়োগকারী সংস্থা র্যাব, পুলিশ বা ডিবি যা করছেন সেই ফাইন্ডিংসের আলোকেই কিন্তু কাজ করছে। রিশাদ হুদা, আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেছেন যে আওয়ামী লীগের থেকে কেউ যদি টাকা অর্থ কামাই করে তাহলে সেইটা তারা ব্যবস্থা নেবেন, কিন্তু সেটা যে কেউই যদি অবৈধভাবে অর্থ উপার্জন করে সেটি দুদকের দেখার কথা। যারা ক্ষমতাসীনদের সঙ্গে আছেন বা ক্ষমতার মধ্যে আছেন তাদের বিরুদ্ধে দুদকের অবস্থান সবসময় দুর্বল বলে একটা ধারণা প্রচলিত আছে। এই ধারণা ভাঙার কোনো প্রক্রিয়া দুদকের মধ্যে আছে কিনা? আসলে এটা খুব ইতিবাচক একটি বক্তব্য যে আওয়ামী লীগের যে সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের যেটা বলেছেন যে আওয়ামী লীগের মধ্য থেকে অর্থাৎ ক্ষমতার আশেপাশে থেকে যদি কেউ অবৈধভাবে সম্পদ অর্জন করে বা করার চেষ্টা করে তাহলে তার বিষয়ে ছাড় নেই বা জিরো টলারেন্স। এটি কিন্তু পাশাপাশি কিন্তু আমরা দেখছি যে দুদক সবসময় বলে যে তারা স্বাধীন সার্বভৌম প্রতিষ্ঠান, কিন্তু কাজকর্মের সময় সবসময় আমরা দেখেছি যে আসলে সব উচ্চ পর্যায়ের বা ক্ষমতাশীল নামে যারা আসলে সমাজে স্বীকৃত তাদের ক্ষেত্রে কিন্তু আমরা দেখি যে সবসময় দুদক সবসময় ব্যাক ফুটে থাকে। আমরা ক্যাসিনো কাণ্ডের সময় একই বিষয় দেখেছি, আমরা এখনো একই বিষয় দেখছি যে উচ্চ পর্যায়ের দুর্নীতি অর্থাৎ প্রভাবশালীদের দুর্নীতির ধরার ক্ষেত্রে কিন্তু দুদক বেশ কিছুদিন ধরেই বা প্রথম থেকে আমরা দেখেছি যে সবসময় অন্যান্য আইন প্রয়োগকারী সংস্থা বা সরকারের অন্যান্য সংস্থার যেই উদ্যোগগুলো আছে সেই উদ্যোগগুলোকেই আসলে ফলো আপ করে। রিশাদ হুদা, অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে যোগ দেওয়ার জন্য। ধনী ব্যবসায়ীকে টার্গেট করে বন্ধুত্ব, তারপর বাসায় ডেকে নানা আয়োজনের মাধ্যমে ব্ল্যাকমেইল করে টাকা আদায়, আর সে টাকা না পেলে নির্যাতন, এভাবেই হত্যা করা হয়েছে হাজারীবাগের ব্যবসায়ী সাইফুল ইসলামকে। আপেল আলভি নামে এক দম্পতিকে গ্রেপ্তারের পর জিজ্ঞাসাবাদে এ তথ্য পেয়েছে গোয়েন্দারা। এখন আপেল আলভিকে বড় ব্যবসায়ীদের সঙ্গে পরিচয় করিয়ে দেয়া রাফি নামে এক তরুণের খোঁজ চলছে। হাজারীবাগের ব্যবসায়ী সাইফুল ইসলাম নিখোঁজ হন 24শে জুন। এ ঘটনায় থানায় করা হয় জিডি। দুদিন পর নতুন বাজারে পাওয়া যায় সাইফুলের গাড়ি। সেদিন রাতেই সাইদনগরের একটি বাসায় পাওয়া যায় তার ক্ষতবিক্ষত মরদেহ। এর পরপরই তদন্তে নামে গোয়েন্দারা। হাতে আসে সিসিটিভি ক্যামেরার ফুটেজ।
এতে দেখা যায় এক তরুণের সঙ্গে হেঁটে যাচ্ছেন সাইফুল। আরেকটি ফুটেজে ওই যুবকের সঙ্গে দেখা যায় আরও 2 তরুণ তরুণীকে। ফুটেজ পর্যালোচনা করে গোয়েন্দারা জানতে পারে প্রথমে দেখা যাওয়া তরুণের নাম আপেল, আর অন্য 2 তরুণ তরুণীর একজন আপেলের ভাই রাকিব ও আপেলের স্ত্রী আলভি। এই আপেল আলভি দম্পতির ভাড়া বাসায় মেলে সাইফুলের মরদেহ। অভিযানের শুরুর এই পর্যায়ে চট্টগ্রামের মিরেশরাই থেকে গ্রেপ্তার করা হয় আপেল আলভিকে। তাদের দেয়া তথ্যে গ্রেপ্তার হয় রাকিবও। জিজ্ঞাসাবাদে আপেল ও আলভি জানায় বন্ধু রাফি তাদের পরিচয় করিয়ে দেয় সাইফুলের সঙ্গে। বড় ব্যবসায়ী হওয়ায় তার সঙ্গে গড়ে তোলা হয় বন্ধুত্ব। নানা আয়োজন করে বাসায় ডাকা হয় তাকে, পরে ব্ল্যাকমেইল করে দাবি করা হয় বড় অঙ্কের টাকা। ডাকা হয় আরও 2 বন্ধুকে, পরে টাকা দিতে অস্বীকার করায় মারধরের এক পর্যায়ে ধারালো অস্ত্রে জখম করা হয় সাইফুলকে। এতেই মৃত্যু হয় তার। সম্পর্কের কথা বলে আমাকে ফোন দিতে বলে, পরে আমি ফোন দিলে উনি ওই দিন আর আসতে পারে নাই, ব্যস্ত ছিল। উনি আবার পরের দিন ফোন দিছে। দরজা দিয়ে যখন বের হতে নিছে তখন আমি টান দিয়ে ভিতরে আনছি, আর রাকিব দরজাটা আটকেছি। তখন আমি তাকে পেটে, আমার হাতে যখন কামড় দিছি তখন তাকে পেটে আমি গায়ে দিছি। তখন চিৎকার শুনে আমার ওয়াইফ আসছে, আসার পর আমার ওয়াইফও দর্শে উঠে। নিহতের পরিবারের দাবি দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি। তো আমি এটার জাস্টিস চাই, যে এটা কেন, মানে তার তো দোষ ছিল না, তাকে এভাবে মারা হয়েছে, তাদের শাস্তি চাই আমি। পুলিশ বলছে এরা একটি প্রতারক চক্র, বড় ব্যবসায়ী টার্গেট করে বড় অঙ্কের টাকা হাতিয়ে নেয় লক্ষ্য। তারা নানা ওড জব করে জীবিকা উপার্জনের চেষ্টা করেছিলেন, কিন্তু সেগুলো লাভজনক না হওয়ার জন্য তারা এই প্রফেশনটা মানুষকে ডেকে নিয়ে সেক্সুয়াল এন্টারটেইনমেন্ট দিবেন, সেই নামে প্রতারণা করবেন, সেই কাজটা তারা জোরেশোরে করতে যাচ্ছিল। এ ধরনের ঘটনা থেকে বাঁচতে কারো সঙ্গে বন্ধুত্ব করার আগে আরও সতর্ক হওয়ার পরামর্শ দিচ্ছে গোয়েন্দা পুলিশ। মাসুদুর রহমান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। বেতন ভাতা কমার পর এবার ছাঁটাই আতঙ্কে ব্যাংকাররা। খরচ কমাতে এরই মধ্যে কয়েকটি ব্যাংক কর্মী ছাঁটাই করেছে। করোনাকালে এমন পদক্ষেপকে অমানবিক বলছে ব্যাংকার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন। যদিও কর্মী ছাঁটাই না করে আনুষঙ্গিক খরচ কমিয়ে আয় ব্যয় মেলাচ্ছে কয়েকটি ব্যাংক। আমানত ঋণের সুদহার নির্দিষ্ট করে দেওয়ার ফলে ব্যাংকের মুনাফা কমে যাওয়ার আশঙ্কা করছিলেন ব্যাংকাররা। এর ওপর যোগ হয়েছে করোনার ধাক্কা। করোনার কারণে দীর্ঘদিন প্রায় স্থবির অর্থনীতি, লেনদেন কমেছে আশঙ্কাজনকভাবে। ফলে ব্যাংকগুলোতে বাড়ছে লোকসানি শাখার সংখ্যা, আবার ঋণের কিস্তি আদায়ও বন্ধ। ফলে মুনাফা তলানিতে নামার আশঙ্কা করছেন সংশ্লিষ্টরা। পরিস্থিতি মোকাবিলায় অনেক ব্যাংকই কর্মীদের বেতন ভাতা কমিয়েছে। তবে কর্মীদের দুশ্চিন্তা কাটছে না। ঘোষণা দিয়ে ছাঁটাই করছে অনেক ব্যাংক, আবার কোনো ব্যাংকে ছাঁটাই চলছে গোপনে। যারা চাকরিচ্যুত হচ্ছেন বা যাদের প্রত্যেককরণ হচ্ছে তাদের কিন্তু প্রত্যেকের আপনি দেখবেন ফ্যামিলি সাইজ কি, তাদের ছেলেমেয়েরা মাত্র লেখাপড়া করছে, হয়তো কেউ স্কুল গোয়িং, কেউ কলেজ গোয়িং, ম্যাক্সিমাম হয়তো ইউনিভার্সিটি গোয়িং। এই পর্যায়ে যদি একটা চাকরিচ্যুত হয় তাহলে সে দাঁড়াবে। তবে ছাঁটাইয়ের ফলে অন্য কর্মীদের মনোবল ভেঙে যাবে বলে মনে করছেন অনেক ব্যাংক নির্বাহী। এ অবস্থায় খরচ কমাতে ভাড়া ভবন ছেড়ে দেয়া, বিদেশ ভ্রমণ বাতিল করা, প্রশিক্ষণের খরচ কমানোর মতো পদক্ষেপ নিচ্ছে অনেক ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান। আমরা দক্ষতা ও নজরদারি বাড়িয়ে অন্যান্য পরিচালন ব্যয় কমানো এবং বকেয়া ঋণ আদায়কে সর্বোচ্চ গুরুত্ব দিয়েছি। সেই লক্ষ্যে ব্যাংকের সকল শাখার ফ্লোর ভাড়া কমানোর জন্য ল্যান্ডলর্ডদেরকে ইতিমধ্যে চিঠি দেওয়া হয়েছে। এদিকে ব্যাংক খাতে শ্রম আইন পরিপালনে ঘাটতি দেখছেন বিশ্লেষকেরা। তারা জানান, কর্মী ছাঁটাই না করা ব্যাংকগুলোকে সরকার প্রণোদনা দিলে ঝুঁকি কমে আসবে। সরকার সেন্ট্রাল ব্যাংকের যে টার্গেট, মানে কোনো খাতেই যাতে চাকরি অ্যাফেক্টেড না হয়, ইকোনমি যাতে রিকভার করে, সেটার জন্য কিন্তু এটা কোনো আমার মনে হয় না যে রাইট ডিরেকশন। বেসরকারি 51 ব্যাংক ও 34 আর্থিক প্রতিষ্ঠানে কর্মী আছেন প্রায় 2 লাখ। এই ভবনটির ভাড়া বাবদ বছরে ব্যয় হতো প্রায় 5 কোটি টাকা। খরচ কমাতে ভবনটি ছেড়ে দিয়েছে এমটিবি কর্তৃপক্ষ। এমন উদ্যোগ নিয়েছে অনেক ব্যাংকই। তারা বলছেন, কর্মী ছাঁটাই না করে অন্যান্য উপায়ে খরচ কমালে তার ফল হবে ইতিবাচক। রুহুল আমিন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। এ নিয়ে আলোচনা করতে আমাদের সঙ্গে বসুন্ধরা আবাসিক এলাকা থেকে যোগ দিচ্ছেন বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর সালেউদ্দিন আহমেদ। স্বাগত সালেউদ্দিন আহমেদ।
করোনার সময়ে আমরা দেখছি যে প্রথমে ব্যাংকারদের অনেক ক্ষেত্রে অনেক ব্যাংকেই আমরা দেখেছি যে বেতন কমানো হয়েছে এবং এখন আমরা খবর পাচ্ছি যে অনেক ব্যাংকই তাদের কর্মীদেরকে ছাঁটাই করছে। এইটি আসলে কতটুকু যৌক্তিক এবং ব্যাংকগুলোর লাভের অঙ্ক যদি আমরা গত বছরেও দেখি সবগুলো ব্যাংকই কিন্তু খুব ভালো লাভ করেছে এবং এখন এই দুর্দিনে যেটা সারা পৃথিবীতেই দুর্দিন তখন এটা কর্মীদের উপরে প্রথম কোপটা পড়া কতটুকু যৌক্তিক মনে করেন? আমি মনে করি মোটেও যুক্তিসঙ্গত হয়নি ব্যাপারটা। আমি প্রথমেই অনেক দিকে বলছি যে কোনো ক্রমেই ইভেন বেতন কমানো কিন্তু আমি যুক্তিসঙ্গত মনে করি না। বেতন কমানো তো করি না। দ্বিতীয়ত কর্মী ছাঁটাই করার প্রশ্নই ওঠে না, কারণ এখন যে সময়টা এসছে ব্যাংকের এই প্যাকেজটা এসে তারা ইমপ্লিমেন্ট করবে, তাদের উচিত এটাকে একটা নন রুটিন হিসাবে দেখা, কথা কার্যকলাপ না, এটা ওয়ার ফুটিং এ ব্যাংকাররা ইমপ্লিমেন্ট করবে এবং এইখানে ব্যাংক কর্মকর্তা কর্মচারীদের কিন্তু হতাশাগ্রস্ত করলে কিন্তু প্যাকেজ ইমপ্লিমেন্ট করতে পারবে না। অতএব এই ছাঁটাই করা বা বেতন কমানো মোটেও যুক্তিসঙ্গত না। ব্যাংকাররা অন্যভাবে খরচ কমাতে পারে, যেমন ব্যাংকার আপনি বিরাট বিরাট ভবন ভাড়া করে সুসজ্জিত করে, তারপরে আপনার অনেক খরচ করে ব্যাংকের নানা রকম ফার্নিচার কেনার জন্য, ব্যাংকের লোকজন যে সার্ভিসের জন্য, ওখানে তো বসে চা কফি খাওয়ার জন্য না, এটা আনন্দ ফুর্তি করার জন্য ওখানে যায় না। তো ব্যাংকারদের বহু আগে থেকে বলা হচ্ছে এগুলি কমান। দ্বিতীয়ত ডিরেক্টর বা তাদের পেছনে যে খরচ হয়, মিটিং অ্যালাউন্স, তাদের গাড়ির ব্যাপার, যাতায়াত ব্যাপার, সেগুলো কমানো হতে পারে। অন্যান্য অবান্তর অনেক খরচপত্র আছে, সে আপনার প্রচার হয়তো কিছুটা করবে কিন্তু প্রচারের খরচ কমাতে পারে। অতএব এইগুলি কমাবার আর সর্বশেষ তো ব্যাংকার এখন প্রফিট করার মোটিভ কেন থাকবে? এখন তো এই কোভিডের সময় 1-2 বছর ওরা জিরো প্রফিট করবে, শুধু অপারেশনাল কস্টটা যদি তারা সে কভার করতে পারে, প্লাস গভর্নমেন্টের কর ট্যাক্সটা যদি কভার করে, দ্যাট ইজ এনাফ। শেয়ার হোল্ডার যে কতজন আছে, ডিরেক্টর শেয়ার হোল্ডার তাদেরকে লভ্যাংশ দিতে হবে বা তাদের আপনার এই যে ডিভিডেন্ড দিতে হবে, এর কোনো আমার মনে হয় এর কোনো কারণই নেই। কারণ ব্যাংকের বেশিরভাগ ব্যাংকের টাকাটা চলে আমানতকারীদের সুদ আপনি রিডিউস করেছেন। অতএব আর আমানতকারী তো কত ব্যাংকের প্রফিট হলে কোনো রিটার্নও পায় না, এবং সেটা তো আপনারা দেখছেন যখন বড় বড় প্রফিট করে আমানতকারীকে ওরা বলে যে তুমি এত টাকা এফডিআর করে তোমাকে আর একটু এক্সট্রা দিলাম, মোটেও না। অতএব আমার মনে হয় প্রফিট মোটিভ থেকে বাদ দিয়ে এসে ব্যাংকারদের কাজই হলো ফাইন্যান্সিয়াল ইন্টারমিডিয়েশন, ব্যবসা বাণিজ্যে সহায়তা করা, এবং এটা তাদের করতে হবে। আর একটা জিনিস আমি বলি, এটা কিন্তু একটা ব্যাড সিগন্যাল দিচ্ছে। ব্যাংকারের যে কমাতে অন্য প্রাইভেট সেক্টরে অন্যান্য এন্টারপ্রেনার তারা তো ছাঁটাই করা শুরু করবে, এবং এটা তো মোটেও ঠিক হচ্ছে না। আর অপরদিকে গভর্নমেন্ট অফিসারগুলো কর্মকর্তা, গভর্নমেন্ট তো বলে না যে আমরা বেতন কমাবো, বেতন ইসে করবো। অতএব এই জিনিসগুলো কেন হঠাৎ করে প্রাইভেট সেক্টর ইসে। আরেকটা জিনিস বলে আমি একটু শেষ করি, যে বেতন আপনি দেখবেন, যদি ইভেন বেতন কমানোটা যদি টপ মোস্ট লোকের সাথে লোয়েস্ট লোকের যদি আপনি রেশিও দেখেন, এটা 1:50 চেয়ে বেশি। একজন কয়েক লক্ষ টাকা বেতন পায়, একজন নিচে পিয়ন পায় একজন 15-20 হাজার টাকা। অতএব একজন টপ লোকের যদি 10% কমে তার কোনো আসে যায় না, কিন্তু একটা পিয়নের যদি 30,000 টাকা 10% কমে যায়, 3,000 টাকা কমে যাবে। অতএব দরকার প্রয়োজন হলে উপরের দিকে বেতন কমানো হোক, উপর দিকে প্রণোদনা কমানো হোক, কিন্তু অন্যদের বেতন কমানো এবং তাদেরকে ছাঁটাই করা মোটেও সঙ্গত বলে আমি মনে করি না। এই ক্ষেত্রে মানে এই যে প্রফিটটা যে হিসাব করা হয় সেটা স্যার আমার ধারণা খুব কম, কিন্তু তারপরেও সর্বশেষ যে ব্যাংকগুলোর অনুমোদন হয়েছে সেগুলো উদ্যোক্তাদের 400 কোটি টাকা দিতে হয়েছে। ফার্স্ট জেনারেশন, সেকেন্ড জেনারেশন, থার্ড জেনারেশনের নিশ্চয়ই এত টাকা না। তাহলে এই প্রফিটটা কিভাবে হিসাব করা হয়? কারণ মানুষের টাকা থেকেই তো নিশ্চয়ই প্রফিটটা আসছে। নিশ্চয়ই 400 কোটি টাকার এগেনস্টে আপনার আমরা যদি দেখি 200, 300, 400, সবচেয়ে কম যেই ব্যাংকটা গত বছর মুনাফা করেছে সেটাও 90 কোটি টাকা। না, আপনি দেখেন প্রফিটটা সাধারণত হয় আপনার ব্যাংকের কস্ট অফ ফান্ড যেভাবে ওরা আনে, আইদার আমানত করে অথবা অন্য ব্যাংক থেকে বড় করে বা অন্য ইস্যু থেকে কস্ট অফ ফান্ড থেকে, এবং আর লেন্ডিং কস্ট, এটা যেটা স্প্রেডটা থাকে সেটা হলো প্রফিটটাকে ইন্ডিকেট করে, এবং তাদের এর থেকে তারা অপারেশন কস্ট বাদ দেয় এবং গভর্নমেন্টকে ট্যাক্স দেয়। তো আপনি দেখবেন ব্যাংকারদের কিন্তু স্প্রেডটা কিন্তু ইদানিং শুধু কমেছে, 9% বেঁধে দেওয়ার ফলে তাদের স্প্রেডটা কমেছে। আমানতে সুদের হার আগে 6টা ছিল, 6 বা 7 ছিল, আপনার সুদের হার 14% 6-7 পর্যন্ত স্প্রেড ছিল। পৃথিবীর কোনো দেশে কিন্তু এত স্প্রেড থাকে না,
এখন যা কমে চলে আসছে, 2-2.5 হয়তো চলে আসছে, 6 নিয়ে বা 5 নিয়ে 7.5, 8, 9 দিচ্ছে। অতএব এখানে আপনার প্রফিট একেবারে যে স্প্রেড কমে গেছে, জিরো আপনার ইন্টারেস্ট তো অন্যান্য কান্ট্রি ইন্টারেস্ট দিচ্ছে মানে যাও সে সময় ওখানে ইনফ্লেশন কম, কিন্তু ব্যাংকারদের আমার মনে হয় তো অ্যাটিটিউডটা সেটা চেঞ্জ করতে হবে, যে যারা ক্যাপিটাল যারা ইনভেস্ট করেছে, যে বললেন যে পেড আপ ক্যাপিটাল আপনার 400 কোটি টাকা দিয়ে, সেটা তো লং টার্মে রিটার্ন ওটা আসবে, ওটা তো লস হচ্ছে না, ওটা তো ওখানে রয়ে গেছে। অতএব ওখান থেকে যে দ্রুত নিয়ে আসতে হবে। সালাউদ্দিন, অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে যোগ দেওয়ার জন্য। এই মুহূর্তে বাসাবাড়িতে নতুন করে গ্যাস সংযোগ দেয়া হবে না। সংযোগ দেওয়ার খবর ভিত্তিহীন বলে জানিয়েছেন বিদ্যুৎ ও জ্বালানি প্রতিমন্ত্রী নসরুল হামিদ। তবে শিল্প প্রতিষ্ঠানে দ্রুত ও সহজে গ্যাস সংযোগ দিতে সব পদক্ষেপ নেয়ার দাবি করেন প্রতিমন্ত্রী। পাশাপাশি গ্যাস চুরি ও অপচয় রোধে ব্যবস্থা নেওয়া হচ্ছে বলেও জানান তিনি। গ্যাস সংকটের কারণে 2010 সালের 13 জুলাই থেকে আবাসিকে নতুন সংযোগ দেয়া বন্ধ রয়েছে। 2013 সালের 7 মে চালু হলেও কিছুদিন পর তা আবার বন্ধ করে দেয়া হয়। গত কয়েকদিন ধরে আবারও বাসাবাড়িতে গ্যাস সংযোগ দেওয়া শুরু হবে এমন খবর ছড়িয়ে পড়ার পর বিভিন্ন বিতরণ কোম্পানিতে নতুন সংযোগ পেতে যোগাযোগ করতে শুরু করেছেন গ্রাহকেরা। এ সুযোগে রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে নতুন গ্যাস সংযোগ দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে বড় অঙ্কের ঘুষ লেনদেনও শুরু হয়েছে। আবাসিকে নতুন করে গ্যাস সংযোগ দেওয়ার পরিকল্পনা সম্পর্কে জানতে চাইলে বিষয়টিকে গুজব বলে উড়িয়ে দিলেন জ্বালানি প্রতিমন্ত্রী। কোনো বাসা বাড়িতে আবাসিক খাতে কোনো রকমভাবে পাইপলাইনের গ্যাসের সংযোগ নতুন করে দেওয়া হচ্ছে না, হবেও না, এটা একটা স্পষ্ট বিষয়। এটা তো আমি পার্লামেন্টেও বলে আসছি, প্রকাশ্যেও বলেছি, মাননীয় প্রধানমন্ত্রী কয়েকবার বলেছেন। সুতরাং এখানে কোনো রকম দ্বিমত থাকার কোনো উপায় নাই। প্রতিমন্ত্রী জানান, আবাসিকে নতুন সংযোগ না দিলেও বিদ্যমান গ্রাহকদের জন্য সেবার মান বাড়ানো হবে। পাশাপাশি শিল্পে গ্যাস সরবরাহ নিরবচ্ছিন্ন রাখতে সব ধরনের উদ্যোগ নেওয়া হয়েছে। আমাদের যে পুরনো লাইনগুলো আছে সেই লাইনগুলোকে সাজানোর জন্য আমরা চেষ্টা করতেছি। আমাদের যে লিকগুলো পেরিয়েছে সেই লিকগুলোকে ডিটেক্ট করে সেই লিকগুলো সারানোর জন্য ব্যবস্থা নিতে যাচ্ছি। পরিকল্পিত শিল্প এলাকায়, আবারও বলি, পরিকল্পিত শিল্প এলাকায় গ্যাস সংযোগ আমরা চাওয়ার সাথে সাথে সমস্ত কাগজপত্র ঠিক থাকলে আমরা সংযোগ দিচ্ছি। সারা দেশে 6টি সরকারি কোম্পানি গ্যাস বিতরণে নিয়োজিত রয়েছে। তাদের বৈধ গ্রাহক সংখ্যা 40 লাখের কাছাকাছি হলেও দীর্ঘদিন নতুন সংযোগ না দেয়ায় কয়েক লাখ অবৈধ গ্রাহক গ্যাস ব্যবহার করছেন। শরীফুল ইসলাম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। দেশের উত্তর, পূর্ব, মধ্য ও দক্ষিণ পূর্বাঞ্চলের 10 জেলায় দ্বিতীয় দফায় বন্যায় বিপর্যস্ত জনজীবন। টানা বৃষ্টি ও উজানের ঢলে তিস্তা, যমুনা, ব্রহ্মপুত্র সহ দেশের বেশিরভাগ নদ নদীর পানি বইছে বিপদসীমার উপর দিয়ে। ফলে নতুন করে প্লাবিত হচ্ছে অনেক এলাকা। টানা কয়েকদিন ধরেই তিস্তা ব্যারেজের ডালিয়া পয়েন্টে বিপদসীমার উপর দিয়ে বইছে পানি। রোববার মাঝরাতে তিস্তার পানি বিপদসীমার রেকর্ড 55 সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হয়। সোমবার সকালে পানি কিছুটা কমলেও অপরিবর্তিত রয়েছে বন্যা পরিস্থিতি। দ্বিতীয় দফা বন্যায় প্লাবিত হয়েছে লালমনিরহাট, নীলফামারী, রংপুর সহ কয়েকটি জেলার বিস্তীর্ণ অঞ্চল। তিস্তা ব্যারেজ ও আশেপাশের এলাকায় জারি করা হয় রেড অ্যালার্ট। বৃষ্টি বেশি না, নদীর পানি খুব ভয়াবহ। এখন নদী এই পারেও পারে, পানি বন্ধে অনেক লোক হয়ে আছে। কিন্তু বাংলাদেশ এবং ওয়েস্ট বেঙ্গলে বেশ ভারী বৃষ্টিপাত হয়েছে, যার ফলশ্রুতিতে ব্রহ্মপুত্র, তিস্তার পানি বাড়ছে। জনগণের কিছু ভোগান্তি হয়েছে, নিম্নাঞ্চল, চরাঞ্চল এগুলো তলিয়ে গেছে। কুড়িগ্রাম ও নেত্রকোনায় বন্যা পরিস্থিতির আরও অবনতি হয়েছে। ধরলা ব্রহ্মপুত্রের পানি বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। পানি প্রবল চাপে কুড়িগ্রাম সদরের সারডুবে বিকল্প বন্যা নিয়ন্ত্রণ বাঁধ ভেঙে 5টি গ্রাম নতুন করে প্লাবিত হয়েছে। স্থানীয়ভাবে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান যারা আছে তারা নৌকার ব্যবস্থা রেখেছে, যখনই কোনো প্রয়োজন হয় সেই ক্ষেত্রে আমরা তাৎক্ষণিকভাবে আনতে পারি। এছাড়া আমাদের স্পিড বোট, কেবিন কোজার আছে, সেগুলোতেও আমরা মানুষকে নিরাপদ স্থানে নিতে পারবো। সুনামগঞ্জ পয়েন্টে সুরমার পানি বিপদসীমার উপর দিয়ে বইছে। ফলে পানি ঢুকে পড়ে পৌর এলাকার কালীপুর, পশ্চিম হাজিপাড়া, নূতনপাড়া, মল্লিকপুর আবাসিক এলাকার বাসাবাড়িতে। নতুন করে প্লাবিত হয়েছে দিরাই, জামালগঞ্জ, জগন্নাথপুর, ছাতক ও দোয়ারা বাজারের 2 শতাধিক গ্রাম। বৃষ্টিপাতের কারণেই কিন্তু সুনামগঞ্জে বন্যা পরিস্থিতির অবনতি হয়েছিল। যদি এই ধারা আরও কয়েকদিন অব্যাহত থাকে তাহলে বন্যা পরিস্থিতি সুনামগঞ্জ জেলার আরও অবনতি হওয়ার আশঙ্কা থাকবে। যমুনার পানি বাড়তে থাকায় জামালপুরের 7 উপজেলা ও সিরাজগঞ্জের 5 উপজেলার প্রায় 2.5 লাখ মানুষ নতুন করে ভোগান্তিতে পড়েছে। অনেক কষ্ট আঙ্গরে যাই কিছু সরকার আবার যে বন্যা আসতে আছে
কিভাবে দিন যাব আমরা চিন্তা করতেছি। পানি ঢুকছিল, আবার স্কুলে এসে আসি, আবার মনে কথা পানি ঢুকতে আসা কি করে খামা হন। গাইবান্ধায় নদ নদীর পানি বেড়ে প্লাবিত হচ্ছে নতুন এলাকা। ফেনীর পরশুরাম ও ফুলগাজীর মুহুরী ও কহুয়া নদীর বাঁধের 8টি পয়েন্টে নতুন করে ভাঙন দেখা দিয়েছে। রেশমি নন্দী, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। সাউথ আফ্রিকার সাবেক প্রেসিডেন্ট ও বর্ণবাদ বিরোধী আন্দোলনের অবিসংবাদিত নেতা নেলসন ম্যান্ডেলার ছোট মেয়ে জিনজি ম্যান্ডেলা মারা গেছেন। সোমবার সকালে জোহান্সবার্গের একটি হাসপাতালে তাঁর মৃত্যু হয়, তবে মৃত্যুর কারণ এখনও জানানো হয়নি। জিনজির মৃত্যুতে শোক জানিয়েছে ক্ষমতাসীন আফ্রিকান ন্যাশনাল কংগ্রেস সহ বেশ কয়েকটি রাজনৈতিক দল ও ব্যক্তিত্ব। 2015 সাল থেকে ডেনমার্কের সাউথ আফ্রিকার রাষ্ট্রদূতের দায়িত্ব পালন করে আসছিলেন 59 বছর বয়সী জিনজি। নেলসন ম্যান্ডেলা এবং দ্বিতীয় স্ত্রী উইনি ম্যান্ডেলার দ্বিতীয় সন্তান তিনি। কক্সবাজার সমুদ্র সৈকতে হঠাৎ করে ভেসে আসছে পরিবেশ দূষণকারী অসংখ্য বর্জ্য। সৈকতের কলাতলি পয়েন্ট থেকে দৌড়িয়ানগর পর্যন্ত এলাকায় প্লাস্টিক বর্জ্য, কাচের বোতল সহ ভেসে আসছে মাছ শিকারের নিষিদ্ধ কারেন্ট জাল। এতে আটকা পড়ে মারা যাচ্ছে সামুদ্রিক কাছিম, ডলফিন সহ নানা প্রাণী। করোনার প্রভাবে গত 3 মাস ধরে প্রাণ ফিরেছে প্রকৃতিতে। সমুদ্র সৈকত কক্সবাজারেও দেখা যায় ব্যাপক পরিবর্তন। স্বচ্ছ নীল জলে সামুদ্রিক প্রাণীদের উচ্ছ্বাস নজর কাড়ে। শনিবার বিকেল থেকে তীরে হঠাৎ ভেসে আসতে থাকে পরিবেশ দূষণকারী প্লাস্টিকের নানা পণ্য, কাচের বোতল, পরিত্যক্ত ড্রাম। এমনকি সৈকতে জড়ো হচ্ছে নানা ধরনের রশি ও নাইলনের জালও। এতে আটকা পড়ে মারা যাচ্ছে সামুদ্রিক কচ্ছপ সহ নানা প্রাণী। পাহাড়ি ঢলের কারণে যে বৃষ্টিগুলো আসছে, বৃষ্টির কারণে ময়লাগুলো সমুদ্র সৈকতে পড়ে এর মধ্যে এখানে ভেসে আসছে, যার কারণে আমাদের ব্যাঘাত ঘটছে। দীর্ঘ বছর বিচ ক্লিনিং করার সময় আমি যে সমস্ত ময়লাগুলো দেখেছি তার কোনোটির সাথে এটির কোনো মিল নেই। সৈকতের কলাতলি থেকে দরিয়ানগর পর্যন্ত 3 কিলোমিটার এলাকায় এসব বর্জ্য দেখে বিস্মিত পরিবেশ কর্মীরা। সাথে ভেসে এসেছে মৃত ও জীবিত কাছিম, ডলফিন। 4টায় পর্যন্ত মৃত কচ্ছপ পেয়েছে, তারপর 2টা ডলফিন পেয়েছে, আর কিছু যেগুলো অসুস্থ কচ্ছপ উঠছে এগুলো আমরা আবার পানিতে ছাড়িয়ে দিয়েছি। যে কচ্ছপগুলো এখানে উঠছে এই কচ্ছপগুলো আমরা মাটিতে চাপা দিয়ে দিয়েছি। গভীর সমুদ্রে প্রাকৃতিক দুর্যোগের কারণে এমন পরিস্থিতি সৃষ্টি হতে পারে বলে মনে করছেন পরিবেশ অধিদপ্তরের কর্মকর্তারা। যে সমস্ত তলানি বা যে সমস্ত লিটারগুলো সমুদ্রের নিচে জমা ছিল সেগুলো হয়তো বা ন্যাচারাল হ্যাজার্ডের কারণে হয়তো সেগুলো অনেক সময় উঠে আসতে পারে। এই ঘটনা তদন্ত কমিটি করেছে জেলা প্রশাসন।